আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে কি পদত্যাগ করতে বাধ্য হবেন মোহাম্মদ ইউনূস? 2, আসন্ন নির্বাচন কি কেয়ারটেকারের অধীনে অনুষ্ঠিত হবে? 3, সেই নির্বাচনে কি অংশ নেবে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ? সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রশ্নগুলো আমার নয়, প্রশ্নগুলো আসলে এসেছে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর একে আব্দুল মোমেন। তিনি দ্য ডেইলি রিপাবলিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তাদের কাগজে তার একটি নিবন্ধ ছাপা হয়েছে। এই দুটো পড়ে আমার এই প্রশ্নগুলো আমি খুঁজে পেয়েছি, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সাক্ষাৎকারে তিনি কি কি বলেছেন তার মূল বিষয়গুলো আলোচনা করব। যে প্রশ্নগুলো আমি তুললাম, এই প্রশ্নগুলোর উত্তর হিসেবে এক ধরনের রূপরেখাও কিন্তু তিনি তার সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন। বিভিন্ন প্রশ্ন তাকে করা হয়েছে, তার জবাবে তিনি এগুলো দিয়েছেন। তিনি বলেছেন, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে পদত্যাগে বাধ্য করা হবে। ওই যে বললাম যে পদত্যাগ করবেন কিনা এর রূপরেখাটি তিনি দিচ্ছেন, এবং এই যে পদত্যাগে বাধ্য করা হবে এতে কি হবে, যা নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ণ অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধানের জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পথ প্রশস্ত করবে। অর্থাৎ তিনি চান যে প্রফেসর ইউনূস পদত্যাগ করুন, কেয়ারটেকার সরকার আসুক, সেই সরকারের আমলে অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করবে পরিপূর্ণভাবে। এটি তার চাওয়া প্রত্যাশা, তার জায়গা থেকে তিনি এটি করতেই পারেন। আমরা দেখব যে তিনি আর কি কি বলেছেন। তিনি বলেছেন যে বর্তমান বাংলাদেশে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বা হিন্দু সম্প্রদায়ের সদস্যদের যথাযথ প্রক্রিয়া ছাড়াই হুমকি দেওয়া হচ্ছে, আটক করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এই অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠছে। এটি প্রফেসর মোমেনও এটি করলেন। অথচ ইউনূস সরকার চরমপন্থীদের বাজ বিচার ছাড়াই মুক্তি দিয়েছে। ফলে দেশ জুড়ে সন্ত্রাস ও কতিপয় জনতার সহিংসতার রাজত্ব, আমার কাছে টার্মটি ভালো লেগেছে, কতিপয় জনতার সহিংসতার রাজত্ব, নিশ্চয় বুঝতে পেরেছেন তিনি মবকে বুঝিয়েছেন, মব সন্ত্রাস, এটি বেড়েছে বলে একে আব্দুল মোমেন দাবি করেছেন বা বলেছেন। জিহাদি চরমপন্থার উত্থান এবং মানবাধিকারের চরম লঙ্ঘন লালন করার জন্য অন্তর্বর্তী সরকারকে স্পষ্টত অভিযুক্ত করেছেন মোমেন। তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থকদের নিশ্চিহ্ন করার পথ বেছে নিয়েছে অন্তর্বর্তী সরকার, মানে প্রতিহিংসার রাজনীতি মোহাম্মদ ইউনূস করছেন, এটি তিনি বলেছেন। জনাব মোমেন দাবি করেন, যেখানে হাজার হাজার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, 460টি পুলিশ স্টেশন মানে থানা ধ্বংস করা হয়েছে। আপনারা জানেন কখন হয়েছে এটি, এবং আক্রমণকারীদের শাস্তির বদলে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, আবার দায় মুক্তি দেওয়া হয়েছে, এই সরকার দিয়েছে। এসব কারণে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাদের মনোবল হারিয়েছেন। এই যে আমরা শুনি যে পুলিশ ঠিকমতো কাজ করছে না, পারছে না, ট্রমাটাইজড হয়ে গেছে, আসলে এর যে সূত্রপাত এটি কিন্তু গত বছরের আগস্টেই সম্পন্ন করেছি কিন্তু আমরা। একে আব্দুল মোমেন বলেন, একজন তরুণ মৌলবাদী প্রকাশ্যে একজন পুলিশ অফিসারকে হত্যা এবং একটি থানা পুড়িয়ে দেওয়ার স্বীকারোক্তি দিয়েছে, তা সত্ত্বেও তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত চরমপন্থীদের উৎসাহিত করে এবং আইনের শাসনকে আরো দুর্বল করে তোলে। আসলে এই ধরনের আলোচনা আমরা করি, অনেকেই করেন, এবং সরকার যে এগুলো করছেন তারাও কিন্তু এগুলো বোঝেন, মানে সরকারের কর্তা ব্যক্তিরা তারাও কিন্তু বোঝেন, কিন্তু তারা তাদের এজেন্ডার বাইরে যাচ্ছেন না, যাবেন না, এটি হচ্ছে তাদের ধনুক ভাঙাপন। এখন সেটি নিয়ে সাধারণ নাগরিক হিসেবে আমরা কি করতে পারি? প্রতিবাদ করা ছাড়া, এটি নিয়ে আওয়াজ তোলা ছাড়া তো আর কিছু করবার নেই। অধ্যাপক মোমেন বলেন, 2024 সালের আগস্ট থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 400% বৃদ্ধি পেয়েছে এবং প্রায় 6700 জনকে জনতার হাতে
পিটিয়ে হত্যা করা হয়েছে। গণমাধ্যমের উপর সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে তিনি বলেন যে জিহাদি গোষ্ঠীগুলো দুটি প্রধান সংবাদপত্র পুড়িয়ে দিয়েছে। আপনারা জানেন, অতি সাম্প্রতিক ঘটনা, প্রথম আলো এবং ডেইলি স্টার। এর কারণ হিসেবে তিনি বলছেন যে এই কাগজগুলো নাকি জরিপ প্রকাশ করেছিল এবং সেখানে দেখিয়েছিল তারা যে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করে বা করার অনুমতি পায় তাহলে 69% ভোট আওয়ামী লীগ পেতে পারে। তিনি বলতে চাচ্ছেন যে ক্ষোভটা আসলে সেখান থেকেই এসেছে, হতে পারে। তিনি বলেন পাকিস্তান, আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিকভাবে পরিচিত মৌলবাদী নেতারা, মানে অনেক নেতা, তরুণ জিহাদিদের বাংলাদেশের প্রশিক্ষণ দিতে বাংলাদেশ সফর করেছেন। আপনারা তো জানেন, এটি নিয়ে আমরাও স্টোরি করেছি। কে কি কাজে এসেছে এটি যেহেতু সরকারের তরফ থেকে স্পষ্ট করা হচ্ছে না, অতএব অনেকে সন্দেহ করছেন, এই কথাগুলো বলছেন। আমার ধারণা জনাব মোমেনও সেই আলোকে কথাটি বলেছেন। তার উদ্বেগজনক দাবি রয়েছে একটি। তিনি দাবি করেছেন যে তরুণ মৌলবাদীরা এখন আগ্নেয়াস্ত্রে সজ্জিত হচ্ছে। মোমেনের মতে ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত চরমপন্থী জিহাদি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে বাংলাদেশ। তিনি বলছেন যে এখন দেশের নদী, খাল এবং রাস্তার ধারের জলাশয়ে জাল দিলেই প্রায়শ নাকি মৃতদেহ পাওয়া যায়। সাক্ষাৎকারে তিনি অনেক কথাই বলেছেন, তার ভিতরে বলছেন যে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে তিনি যা বলেছেন সেটি হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আয়োজন হবে একটি প্রতারণাপূর্ণ নির্বাচন। এটি অনেকেই বলছেন, এটি আমরাও বলছি, কারণ এটি বৃহত্তর জনভিত্তি সম্পন্ন দলকে নির্বাচনে না রাখলে যে নির্বাচনটি হবে সেখানে আসলে প্রকৃত চিত্র, জনমতের ফলাফল আমরা কিন্তু পাবো না। এই কথাটি বলা নিশ্চয়ই অন্যায় নয়। তিনি বলেন বর্তমান প্রশাসনের কর্মক্ষমতা সম্পর্কে জনসাধারণের মোহভঙ্গ হয়েছে। এটি 100% ঠিক। মানে 2024-এর আগস্টে, সেপ্টেম্বরে যারা ভেবেছিল বাংলাদেশকে ডলার, রিয়াল এবং পাউন্ড স্টার্লিং দিয়ে ভাসিয়ে নিয়ে যাবে এই সরকার, তাদের মোহভঙ্গ ঘটেছে। উন্নয়নে মোহভঙ্গ ঘটেছে, বেকারত্বের ক্ষেত্রে মোহভঙ্গ ঘটেছে, অনেক ক্ষেত্রেই আসলে ঘটেছে। যাই হোক, তিনি বলছেন এইসব কারণেই আসলে দলের আওয়ামী লীগের সমর্থন ভিত্তি 65 থেকে 70% উন্নীত হয়েছে। তিনি সতর্ক করে বলেন ভোটারদের এত বড় অংশকে, আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের, সমর্থকদের এত বড় অংশকে বাদ দিলে তা নির্বাচনের বৈধতা এবং স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে। এটি অত্যন্ত ন্যায়সঙ্গত। এটিকে তিনি 1996 সালের ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয়েছিল, আপনাদের মনে আছে, যার সম্ভবত 13 দিন বা 14 দিন পরে সেইটি সংসদ ভেঙে দিতে হয়েছিল। সম্ভবত এটি 1996 সালের 12 ফেব্রুয়ারি হয়েছিল। পরে আপনারা জানেন যে তখন বিএনপি ছিল ক্ষমতায়, তারা এটি জোর করে নির্বাচনটি করেছিল। পরে আবারও নির্বাচন করতে হয়েছে। যাই হোক, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ 26 রাজনৈতিক দলের নির্বাচনের বাইরে রেখে যে নির্বাচন করতে চাইছে অন্তর্বর্তী সরকার, তিনি বারবার করে বলছেন যে এটি আসলে দেশের জন্য, দেশের মানুষের জন্য কেবল বিপদই বাড়াবে। তিনি বলছেন অনেক মানবাধিকার সংস্থা, দেশের বিদেশের, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের আইন প্রণেতাদের অনেকেই তাদের কাছ থেকে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আহ্বান জানানো সত্ত্বেও সরকার সেদিকে নজর দিচ্ছে না। ভারত থেকে বলা হচ্ছে, বারবার বলা হয়েছে, সরকার সেদিকে কিন্তু নজর দিচ্ছে না। তারা অলওয়েজ একটি বিকল্প সন্ধানে ব্যস্ত। তিনি বলেন দেশের অর্থনৈতিক পরিণতি ইতিমধ্যেই মারাত্মক আকার ধারণ করেছে। বলছেন 393টি কারখানা বন্ধ হয়ে গেছে, দারিদ্র তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বলছেন 2023 সালে যে দারিদ্র ছিল 17%, সেটি 2025 সালে 25%-এরও বেশি দেশে নেমেছে। এটি তিনি বলছেন। দুর্নীতি, চাঁদাবাজি এবং বেকারত্ব পূর্ববর্তী সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মনে করেন মোমেন। তার মতে ব্যাংকগুলো ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে, শেয়ার বাজার কার্যত ভেঙে পড়েছে। এটি আসলে আগেও পর্যুদস্ত ছিল, বিপর্যস্ত ছিল, আরো অবনতি হয়েছে, উন্নতি হয়নি। আয় কমে গেছে এবং লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছে। প্রতিটি কথা কিন্তু সত্য। এবং বলছেন জাতি ক্ষুধা এবং অনাহারের ঝুঁকির মুখোমুখি, এই আশঙ্কার কথাও কিন্তু অনেকে বলছেন। তিনি বলছেন সংকট কাটিয়ে উঠতে অবাধ, সুষ্ঠু,
স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রয়োজন। আসলে এগিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ সমাজ, ঐক্যবদ্ধ দেশ কিন্তু দরকার। এটি শুধু আপনি আমি বুঝি তা নয়, এটি অন্তর্বর্তী সরকারও কিন্তু এটি বোঝে। মুমিন বলছেন, তবে আওয়ামী লীগকে, মানে যাদের ব্যাপক জনসমর্থন রয়েছে এমন একটি দলকে, তাদের সঙ্গে শরিক 14 দলকে এবং জাতীয় পার্টির কথাও তিনি বলেছেন, তাদের অংশগ্রহণে বাধা দিলে এই যে রাজনীতিতে দেশে যে অস্থিতিশীলতা আছে এটি কিন্তু কমবে না, এটি আরো গভীর হবে এবং অর্থনীতির যে ক্ষত সেটা আরো তীব্র হবে। মোমেন বলেন, জাতিসংঘ ইতিমধ্যেই নির্বাচনী পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে এটি তাদের যে চার্টারের মধ্যে পড়ে না, তারা তাদের ব্যাখ্যা দিয়ে বলেছে। তিনি বলছেন যে এর আলোকে ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান দেশগুলো, কমনওয়েলথ, ওআইসিভুক্ত দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও এই প্রতারণামূলক নির্বাচন বয়কট করা উচিত, এটি মোমেনের দাবি। কারণ না হলে কি হবে, নয়তো অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ এবং সর্ব অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, মানে সকল দলের অংশগ্রহণ একটি নির্বাচন করার জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হয় বয়কট করতে বলেছেন পর্যবেক্ষকদের, নয়তো সকলকে নিয়ে একটি নির্বাচনের জন্য চাপ প্রয়োগের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এজন্য রাজনৈতিক দলগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এটি সঙ্গত। রাজনৈতিক বন্দী এবং সাংবাদিকদের মুক্তি দেওয়ার কথা তিনি বলেছেন। বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথাও জনাব মোমেন বলেছেন। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি তিনি বলেছেন, এত সবকিছু করতে হলে যে কাজটি করতে হবে, সর্বাগ্রে মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে হবে। এটি আসলে তিনি বলেছেন, কিন্তু এটি হবার নয় বলেই অনেকে মনে করেন। এবং আর কি লাগবে, এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হবে। তিনি আরো বলেছেন তত্ত্বাবধায়ক কিভাবে হবে, কতদিনের ভিতরে নির্বাচন হবে, এটি আমি আর ওই আলোচনায় যাচ্ছি না। তিনি বলছেন বিশ্ব নেতাদের উদাসীন থাকা এখন, মানে বর্তমান প্রেক্ষাপটে মোটেই উচিত হচ্ছে না বলে তিনি মন্তব্য করেছেন। তার মতে গুরুতর অন্যায়ের মুখে বিশ্ব বিবেক আর কত নীরব থাকবে, এটি তিনি প্রশ্ন করেছেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। আমি 1-2 বাক্যে যদি শেষ করতে চাই, যে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিন, তিনি তার জায়গা থেকে কথাগুলো বলেছেন। দর্শক, আপনাদের কাছ থেকেই জানতে চাই, তিনি যতগুলো কথা বলেছেন তার কয়টি কথা সত্য, কয়টি কথা মিথ্যা? অন্তর্বর্তী সরকার কি কি সত্য এড়িয়ে চলেছে এবং কি কি মিথ্যাকে তারা আসলে জয় করে সত্যের কাছে পৌঁছতে পেরেছে? 12ই ফেব্রুয়ারি এই দিনটি যতই কাছে আসছে, ঘনিয়ে আসছে, ততই নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে। এর পেছনে নানান ধরনের কারণ আছে। সরকারের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড, নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ড, আইন শৃঙ্খলা জনিত যে অবস্থা ক্রমান্বয়ে যে ভয়ঙ্কর হয়ে উঠছে, সেটি তো অবশ্যই অন্যতম একটি কারণ। পাশাপাশি জামাত এবং এনসিপির পক্ষ থেকে যে নানান ধরনের বক্তব্য, বিবৃতি, কর্মকাণ্ড, সব কিছু মিলিয়ে এই সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে এবং অবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নির্বাচন প্রতিহত করতে বিদেশি শক্তির হস্তক্ষেপেরও প্রয়োজন হয়ে উঠেছে পক্ষান্তরে। আমরা এই কথা বলতেই পারি। কেন বলছি এই কথা? শনিবার ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন একটি নির্বাচন পর্যবেক্ষক দল এসেছে। তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নানান ধরনের আলোচনা চলছে এবং আমরা জানি ইউরোপীয় ইউনিয়ন একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে এই নির্বাচনে এবং তাদের মতামতের একটি গুরুত্ব রয়েছে বিশ্বব্যাপী। যেখানে তারা অবজারভার টিম বা নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায়, তাদের মতামতের উপরে যুক্তরাজ্য তারা অনেকখানি গুরুত্ব দিয়ে থাকে। তো তেমনই একটি প্রতিনিধি দলের সঙ্গে শনিবার বৈঠক ছিল এনসিপির। তো এনসিপি কি জানিয়েছে তাদেরকে? এটি নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি নিজেই বলছেন সাংবাদিকের কাছে যে আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন চাই নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করতে পারে।
এতে গণতান্ত্রিক রূপান্তরও নির্বিঘ্ন হবে, মানে নাহিদ ইসলামরাও সেটি বিশ্বাস করে। কিন্তু তিনি কি বলছেন, দেশে লেভেল প্লেইং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস ও ঐকমত্য সব রাজনৈতিক দলের নেই, এনসিপিরও নেই। এটি ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা যাচ্ছে, যা নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে। এই কথাগুলো এনসিপি এবং জামাত গত কয়েকদিন ধরে অনবরত বলে আসছে, সব জায়গাতে, সব ধরনের সমাবেশে কিংবা প্রেস ব্রিফিংয়ে। এখন বিষয়টা হচ্ছে যে কেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রতিনিধির কাছে এমন অভিযোগ নাহিদ ইসলাম করলেন? এর নানান ধরনের কারণ আছে, মানে নানান ধরনের বিষয় আমাদের সামনে উপস্থিত হতে পারে। এক নম্বর হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা বলে আসছে, এই যে জুলাই যোদ্ধারা কিংবা তাদের সমন্বয়ে যে গঠিত রাজনৈতিক দল বা কিংস পার্টি এনসিপি, তারা তো নতুন বন্দোবস্তের কথা একেবারে ঢাকঢোল পিটিয়ে বলে আসছে। নতুন বন্দোবস্ত যে কতটা কায়েম হয়েছে দেশে গত 17 মাসে তা তো আমরা ঢের ভালো জানি। এখন নতুন বন্দোবস্তের মধ্যে পড়ে যে আমরা বিদেশি শক্তির হস্তক্ষেপ চাইবো না কোনো কিছুতে, ইভেন নির্বাচন ইস্যুতে। আমরা দেখেছি এর আগে প্রতিটি সরকারের সময়, সেটি বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, রাজনৈতিক যে কোনো সংকটে আমরা বিদেশি শক্তির দ্বারস্থ হই, তারা এসে এখানে নাক গলায়। তো সেটি আবার আমাদের সামনে উপস্থিত হলো নতুন বন্দোবস্তের নামে। এনসিপি সেটি আমাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করলো যে কতটা নতুন বন্দোবস্ত হচ্ছে এই দেশে, ন্যাক্কারজনক একটি ঘটনা। দ্বিতীয়ত হচ্ছে যে কেন তারা ইউরোপীয় ইউনিয়নের কাছে এই অভিযোগটি করলো, বিদেশিদের কাছে কেন তারা এই ধরনের অভিযোগ এখন করছে? যেহেতু ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে নানান ধরনের সহযোগিতা দেয়, আর্থিক সহযোগিতা থেকে নানান ধরনের কারিগরি সহযোগিতা নানান পর্যায়ে তারা দিয়ে থাকে, এবং তারা একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠিয়ে থাকে, এবারও পাঠাবে। এই নির্বাচন নিয়ে যাতে তারা প্রশ্ন উত্থাপন করে। এবং আমার কি মনে হয় জানেন, এটি মানে টম অ্যান্ড জেরির খেলা চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তার নামে অস্বাভাবিক নিরাপত্তা দিচ্ছে, এটা সত্য কথা। তারেক রহমানের জীবনের ঝুঁকি রয়েছে, তার নিরাপত্তা, বিশেষ নিরাপত্তাও দরকার, কিন্তু ভিভিআইপি প্রোটোকল যখন দেওয়া হবে তখন সেটি অবশ্যই প্রশ্নবিদ্ধ। এবং এটি দিয়ে দেখাতে চাইছে যে আমরা তোমাদের সাথে আছি। কিন্তু এদিক থেকে এনসিপি এবং জামাতকেই আখেরে সব ধরনের সুযোগ সুবিধা দেবে বলে অনেকে মনে হয়, এমনকি নির্বাচনের ফলাফলেও সেটি প্রভাবিত হতে পারে। একটু হিসেব মিলিয়ে দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে সরকার, তার ভর কেন্দ্রগুলোর মধ্যে তো 1 নম্বরে এনসিপি, দ্বিতীয়ত জামাত, তৃতীয়ত বিএনপি। তো এনসিপির ছাত্র নেতারাই তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন, প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন। একথা তিনি নিজেই বলেন। আমাদের মনে করার কোনো কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপি এবং জামাতের কোনো অভিমত বা মতামতের বাইরে যাবে? এমনটি মনে করার কোনো কারণ নেই। তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থাটা একটু চোখে লাগার মতন, আমি নিজেই বলেছি। কিন্তু এটিতে সমাধান করা যেত সরকারের সাথে হার্ড লাইনে কথাবার্তা বলে কিংবা নির্বাচন কমিশনের সাথে বলে, এটি করা যেত। সেটি বিদেশি শক্তির প্রতিনিধিদের কাছে কেন বলতে হবে, কেন অভিযোগ জানাতে হবে? এবং এই সবই নির্বাচনকে প্রতিহত করার বা নির্বাচন যাতে না হয় তারই ষড়যন্ত্রের একটি অংশ। তারেক রহমানের বিষয়ে আরেকটি কথা বলেছেন মানে নাহিদ ইসলাম, গণমাধ্যমের বিষয়ে, যে গণমাধ্যম আবার বিএনপির প্রতি ঝুঁকে পড়ছে। কেন ঝুঁকে পড়ছে তার তো বিভিন্ন কারণ আছে। জোরে গণমাধ্যমের ভূমিকা নিঃসন্দেহে ন্যাক্কারজনক, বিতর্কিত। আওয়ামী লীগ আমলে যা ছিল এখন জাস্ট তার রিভার্স। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে এখন বিশেষ বিশেষ শক্তির পক্ষে তারা জয়গান গাইছে, হাতে গোনা 2-1টি গণমাধ্যম ছাড়া। তো বিদেশি শক্তির হস্তক্ষেপের দ্বারস্থ তারা হচ্ছে,
তারা সব ধরনের কম্পোনেন্ট ব্যবহার করছে নির্বাচন যাতে না হয় তার জন্য। এর ব্যাখ্যা আমি অনেক আগে থেকেই দিয়ে আসছি, অনেক আগে থেকে আপনাদের বলে আসছি, জানিয়ে আসছি যে নির্বাচন এই সরকার আমলে হবে না অথবা হতে দেওয়া হবে না। কেন? জামাত এবং এনসিপি যে ক্ষমতা ভোগ করছে এটি তো তারা সহজে হাতছাড়া করতে চাইবে না। জামাতের জনপ্রিয়তা যতই বাড়ুক এটি তো কোনোভাবে বিএনপির সমকক্ষতায় উঠবে না, খুব স্বাভাবিক। তো এটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, খুব স্বাভাবিক বিএনপি ভালো আসনে জয়লাভ করবে। এবং এই যে কোনোভাবেই ক্ষমতা হাতছাড়া করতে চাইছে না, তার আরও একটু উদাহরণ এর আগে আমি আপনাদের দিয়ে রেখেছি বা আপনারা সবাই জানেন। জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি তারেক রহমানের সাথে দেখা করে বললেন যে আগামী 5 বছর যেন সবাই মিলেমিশে সরকার পরিচালনা করতে পারে দেশের স্বার্থে, এই জন্য একটা জাতীয় সরকার গঠন করতে হবে। মানে তারা কথা আদায় করে নেওয়ার চেষ্টা করছে যে বিএনপি যদি সরকার গঠন করে সেই সরকারের অংশীদার জামাত হতে চাই, এবং নিশ্চয়ই 2-1 মন্ত্রীদের ভাগ নিয়ে তারা জামাত সেই সরকারে যাবে না। যদি জাতীয় সরকার হয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে হিস্সাটি বুঝে নিতে চাইবে। তো কি মনে হয় তারেক রহমান কি বলেছেন? রাজি হয়েছেন? নিশ্চয়ই না। হয়তো তিনি বলেছেন আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আমরা তো চাই সবাই মিলেমিশে সরকার পরিচালনা করি দেশের স্বার্থে, এই ধরনের কথা তো বলেছেন। কিন্তু সম্ভবত ডাক্তার শফিকুর রহমান তাতে আশ্বস্ত হতে পারেননি বিধায় এখন সব ধরনের উইং খোলা রেখে সব ধরনের কম্পোনেন্ট দিয়ে তারা সব ধরনের চেষ্টা করে যাচ্ছে কিভাবে নির্বাচন প্রতিহত করা যায়। যেমন ধরুন যে আমি অনেক আগে থেকে বলে আসছি, আবারও বলি, যে একটা পর্যায়ে গিয়ে জামাত এনসিপি এরাই নির্বাচন করতে দেবে না। ধারাবাহিকতাগুলো দেখুন। প্রথমে বললো স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তুমুল আওয়াজ তুলল। জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন, সেটিতে পারলো না। তারপর বলা হলো যে সংস্কার প্রস্তাবের আইনগত ভিত্তি দিতে হবে, জোর গলা উচ্চারণ করতে লাগলো। সরকারের উপদেষ্টারা ঝাঁপ দিয়ে পড়লেন কীভাবে আইনগত ভিত্তি দেওয়া যায়, তার জন্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া হলো। বিএনপির আপত্তির মুখে পারল না। এরপরে কি হলো? বলা হলো যে আগে গণভোট করতে হবে জাতীয় নির্বাচনের আগে, সেটিও পারল না। সরকার সেটি চাইছিল যে জাতীয় ঐক্যমত্য কমিশন বা ডক্টর আলী রিয়াজের মতো মানুষরা তারা সব ধরনের চেষ্টা করছিলেন কীভাবে গণভোট আগে করা যায়। হাস্যকর সব ব্যবস্থা জামাত এনসিপির পক্ষে, সব এগুলো খেলা। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে টিম আছে সেই টিম দিয়ে এগুলো খেলানো। এখন এসে বিদেশি শক্তির কাছে অভিযোগ জানানো হচ্ছে যাতে তারা এই নির্বাচনকে বিতর্কিত করে, প্রশ্নের মুখে নির্বাচনী পর্যবেক্ষক দল না আসে এমন একটি ঘোষণা তারা দেয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের নামে। তারা এই প্রশ্নগুলো উত্থাপন করতে পারে এবং লিখে রাখুন, যদি লেভেল প্লেইং ফিল্ড হয়ও, মানে লেভেল প্লেইং ফিল্ড তো আছে, কিন্তু তারেক রহমানকে ব্যক্তিগত জায়গা থেকে নিরাপত্তা ব্যবস্থাটা একটু বেশি দেওয়া হচ্ছে। এই তো ধরুন একটা সহনীয় মাত্রায় কমিয়ে আনা হলো। তারেক রহমানের নিরাপত্তা তো দরকারি, অবশ্যই দরকার, এটি সবাই জানে আমরা, যে তার জীবন হুমকির মুখে, ঝুঁকির মুখে। আর যতই আমরা বলি যে আইন সবার জন্য সমান না, এগুলো পুস্তকের কথা, এগুলো স্রেফ বাণী। নইলে তারেক রহমান যেমন একদিনে ভোটার হলেন, এটা কি সম্ভব ছিল? অন্য কারোর কেউ মৃত্যু শয্যাশায়ী মনে করুন, তিনি নির্বাচন কমিশনে যেতে পারছেন না বা তার একদিনের মধ্যে ভোটার হতে হবে, এটা কি সম্ভব? কারোর জন্য সম্ভব না। যাই হোক, আইন সবার জন্য সম্ভব না। তারেক রহমান একদিনে ভোটার হয়েছেন, সেটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাটা যদি একটা সহনীয় মাত্রায় নামিয়ে আনা হয়, তারপরেও দেখা যাবে এরা নতুন নতুন অজুহাত তুলছে নির্বাচনকে বিতর্কিত করতে, নির্বাচন প্রতিহতর জন্য। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।